নাজমুল হাসান পাপনের একটা কথা আমার খুব মনে পড়ছে, মানে কি বলবো, যাই হোক, বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি-20 দেখে ব্যাটারদের ব্যাটিং এর ধরন দেখে আমার বলতেই ইচ্ছে হচ্ছে, মানে কি বলবো, যাই হোক। সিরিয়াসলি ভাই, মানে বিশ্বাস করেন, আমি যখন আলোচনাটা শুরু করছি রিশাদ আউট হইল, তারপরে আমি ধরেই নিচ্ছি যে এই ম্যাচটার কিছু হবে না। ম্যাচ না হইতেই পারে, আমাদের অনেক কিছু অনেক সময় হয় না, কিন্তু না হওয়ার একটা ধরন আছে। এই না হওয়ার ধরনটা না খুব বাজে ধরন। এই ধরনের মধ্যে কমিটমেন্টের অভাব দেখা যায়, দায়বদ্ধতার অভাব দেখা যায়, একই সঙ্গে নিজের দলের প্রতি নিবেদনের অভাব দেখা যায়, নিজের ক্রিকেটের প্রতি আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। শর্ট সিলেকশন, ম্যাচের সিচুয়েশন, নিজেকে হিরো প্রমাণ করা, কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, সব কিছু আপনি একদিনে একসঙ্গে পেয়ে যাবেন। এরকম ক্রিকেটিং টিম কয়টা দেখেছেন আপনি? এই যে বাংলাদেশ 182 চেস করতে গিয়ে মোটামুটি পাওয়ার প্লের মধ্যেই নিশ্চিত হয়ে গেল এই ম্যাচটা বাংলাদেশ মোটামুটি হেরে যাচ্ছে। আপনি বলেন, আপনি শেষ কবে দেখেছেন বাংলাদেশের কোনো ক্যাপ্টেন অপোনেন্টের বাহাতি বোলারের ব্যাটসম্যানের এগেনস্টে বাহাতি বোলার ইউজ করেছেন? তানজিদ তামিমের এগেনস্টে আয়ারল্যান্ড ওই সাহস দেখিয়েছে। হামফ্রিজকে লেফট আর্ম অর্থোডক্স বোলিং এনেছে, সরাসরি ইনভাইট করা, সরাসরি চ্যালেঞ্জ করা তানজিদ তামিমকে, আয় বেটা মার, মারতে গেছে, সে আউট হয়েছে। লিটন দাস ক্যাপ্টেন, দ্যাট ওয়াজ এ নাথিং শট লিটন। আমার মনে হয়েছে লিটন, ওই যে কমেন্টেটররা যেটা বলে আর কি, কট ইন টু মাইন্ডস, আমাদের গ্রামাঞ্চলে বলে দো মন দো আশা, তারপরে একটা বাজে কথা আছে, ওই কথাটা আমি বলতে পারতেছি না, অমুক মারে বাগডাসা। লিটনের অবস্থা হয়েছে ওইটা, দোমন্দ আশা করে সে পাওয়ারে খেলবে, গ্লাইড করবে, বুঝে উঠতে পারে নাই, হাতে বেড়ে দিয়েছে। সবচেয়ে বাজে আউট আমার কাছে যেটা লেগেছে, দ্যাট ইজ পারভেজ ইমনের আউট। আমি নর্মালি পারভেজ ইমন সম্পর্কে ঢালাও সমালোচনা খুবই কম করেছি, কেননা পারভেজ ইমন, তানজিদ তামিম এই দুই ক্রিকেটারকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। বাংলাদেশের এই অনেক নাইয়ের মধ্যে তাদের দুজনকে আমি অনেক পছন্দ করি, কিন্তু পছন্দ করি বলে তার ঢালাও সমালোচনা করবো না সেটা না, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। আপনাকে কেন ওই সময় হিরো হইতে হবে? আপনি যে শটটা যে বলে খেলছেন ওইটা পুল খেলার বল না। ওই বলে ওই সিচুয়েশনে পুল শট খেলতে হয় না পারভেজ ইমন। আপনি কবে শিখবেন? আপনি যদি 30 রানে 50 রানে নট আউট থাকতেন ওই সময়, তাও আমি বলতাম ওটা পুল খেলার বল না। হ্যাঁ, আমি ম্যানুফ্যাকচার করে মারতে পারতেন যদি আপনার টিমের অবস্থা ভালো থাকতো। আপনার দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছে, আপনার দলের আর্গিউবলি এই মুহূর্তে বেস্ট দুই ব্যাটার আউট হয়ে গেছে, একটা বলে একটু রেসপেক্ট করা যেত না? আরেকটা কাহিনী আছে এখানে, লেগ সাইডে দুইটা ফিল্ডার দাঁড়ানো, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার, ডিপ স্কোয়ার লেগ। শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে করা হয়েছে, কেননা তারা জানে এইরকম শট পারভেজ ইমন খেলবেই, খেলবে না, খেলবেই, এবং সে খেলছেই। মাইরা আউট হয়ে উইকেটটা দিয়ে আসছে। আপনি অপোনেন্টের প্ল্যান বুঝতে পারতেছেন, তারপরে ওই শট কেন খেললেন আপনি? আপনার মাথায় কি? হোয়াট গোজ অন ইউর মাইন্ড পারভেজ ইমন? দিস ইজ রিডিকুলাস ব্রাদার। এটা কোনো ব্যাটিং না ভাই। সাইফ হি গট এ গুড ডেলিভারি। সো এই যখন অবস্থা হয়ে গেল, আপনার পাওয়ার প্লের মধ্যে মোটামুটি 25-30 রান, 4 উইকেট নাই টপ অর্ডারে, 182 করতে হবে ভাই। আপনার টিমে ম্যাক্সওয়েল নাই, হ্যাঁ, আপনি পারবেন না। তাওহিদ, জাকির আলীরা ম্যাক্সওয়েল না, জাকির আলী। এই যে কয়দিন আগে বিভিন্ন আমাদের মানে সাবেক কলিগদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের রিলস শর্টস দেখি যে জাকির আলী এখন অফসাইডে খেলা প্র্যাকটিস করছেন, আশরাফুল এসে তাকে অফসাইডের মাস্টার বানাচ্ছেন। মানে একটা খারাপ কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সাবেক কলিগের কারণে বলতে পারি না। এই যে আপনারা রিলস গুলো বানান, কি বুঝে বানান? করা টাকা আসবে এই কারণে, ফাইন। মানে আপনি যদি রোজগারের জন্য বানান, দ্যাট ইজ ফাইন, কারণ রোজগার রুটি রুজি নিয়ে কিছু বলার নাই। কিন্তু যে জিনিসগুলো সামনে দেখি সেগুলো জাস্ট বিষ্ঠা, জঘন্য। ঠিক জাকির আলীর ব্যাটিং এর মতো। একটা স্লোয়ার বল মনে করে দেখেন আপনি, একটা স্লোয়ার বল অফ স্ট্যাম্পের এতখানি বারে 6 নম্বরের স্ট্যাম্পে, জাকির আলী ওই বলটাও ভাই লেগ সাইডে ঘুরে দিয়ে গেল। অথচ আমরা রিলস কি দেখি, অফ সাইডে মাস্টার হয়ে উঠছেন জাকির আলী। যে শটটা খেলে তিনি আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে বল, আপনি শুধুমাত্র রিপ্লে তোর বডি পজিশনটা দেখেন, মারতে
মারতে গিয়া কই মারতে গেছে আল্লাহই জানে, মনে হয় এক্সট্রা কাভারের উপর দিয়ে মারতে গেছিল, কোনো কিছু হয় নাই। মারতে গিয়া সে পুরো বডি ঘুরে পুল শটের অবস্থানে চলে গেছে, বল গেছে কই? থার্ড ম্যানে। আমরা যখন ছোট ছিলাম, নিজেরা যখন খেলতাম, তো আমাদের মধ্যে যারা বেটার ক্রিকেটার ছিল বন্ধুদের মধ্যে, ওরা টিস করতো খারাপ ব্যাটারদের, এই যে মানে এক জায়গায় মারছে কাঞ্চি লেগে আরেক জায়গায় গেছে, ওরা বলতো এই যে মারছে কাভারে গেছে সাভারে। অনেকদিন পর জাকির আলীর আউট হওয়ার ধরন দেখে আমার ওটা মনে হয়েছে যে মারছে কাভারে গেছে সাভারে। এক্সট্রা কাভারে খেলুক পুল শট খেলুক, কোনোটাই হয় নাই, বল গেছে থার্ড ম্যানের পেছনে। আনারি ব্যাটসম্যান টেলেন্ডার রেল ব্যাট করে, কাঞ্চি লেগে চাক ছয় পেছন দিয়া, এরপর আর কোনো কিছু নাই, এখানেই ফুল স্টপ। জাকির আলী আউট হলে তারপর তানজিম সাকিব, রিশাদ, নাসুম এরা মিলে আসলে কি করতে পারে এরা আপনিও ভাই বুঝেন, আমিও বুঝি। আপনিও পৃথিবীতে নতুন না, আমিও নতুন না। সো এখানে ফুল স্টপ। যা যা জঘন্য করা দরকার, বাজে করা দরকার। ভালো হয়েছে একটা জিনিস যে জাকির আলী বিরাট একটা ভালো ইনিংস খেলে নাই, তাইলে এই যে তাকে দলে নেওয়াটাই যে উচিত হয় নাই সেটা অনেকে ভুলে যেত। একদিক দিয়ে ভালো হয়েছে। বোলিং এর কথা বলবো, শরীফুল ওয়াজ এভরিওয়্যার। আবে আজে বাজে যেইখানে বসি এইখানে একটা শর্ট করে, একটা অফ স্ট্যাম্পের বাইরে করে, একটা লেগ সাইডে করে, কোনো হিসাব নাই। এবং যথারীতি ধরেন যে মুস্তাফিজ যে পাওয়ার প্লেতের পরে একটা 10 ওভারের মধ্যে 2 ওভার করছে, ওই দুটো ওভারের কারণেই কোনো মতে ধরেন যে তাদের ফার্স্ট 10 ওভার্সে বিলো 80 রাখা গেছিল, যে জায়গাটাতে আয়ারল্যান্ড বড় স্কোরের ভিত্তিটা তৈরি করেছে। আমার এটা মনে হয়েছে যে মিডল ওভার্সে আয়ারল্যান্ড আপনি খেয়াল করে দেখেন 79 রান তুলেছে 7 থেকে 15। এই সময়টাতে তারা 79 রান তুলেছে 2 উইকেটে, এবং 11, 12, 15 এই পার্টিকুলার 3টা ওভার তারা 41 রান তুলেছে। 79-র মধ্যে 41 রান হয়েছে 3 ওভারে, অর্থাৎ রিশাদকে তারা টার্গেট করেছে, রিশাদকে তারা মেরেছে। নাসুম স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে, আমি জাস্ট একটু একটু করে বলে যাচ্ছি। স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে নতুন বলে, পল স্টার্লিং লেগ সাইডের বাইরে এসে কাভার দিয়ে খেলেছে। অর্থাৎ কে কি প্ল্যান করে আসছে বা কে কি প্ল্যান এক্সিকিউট করতে পারে, বাংলাদেশের বোলারদের কথা বলছি, এটা খুব ভালোভাবে আইরিশ ব্যাটারদের মাথায় ছিল। একজন লোককেই তারা ঠিকঠাক খেলতে পারেন নাই, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। এবং শেষ দুটো ওভার যদি ওরকম করে না হইতো তাহলে হয়তো রান 190 হইতে পারতো। যথারীতি মানে বোলাররা যে খুব ভালো করছে এটা আপনি বলতে পারবেন না, একদমই বলতে পারবেন না। কেননা আপনি টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন, উইকেট ভালো উইকেট, একদম ট্রু উইকেট। সেখানে বোলারদের মূল দায়িত্বই অপোনেন্টকে 180 রানের উইকেটে 160 বা 165-র মধ্যে আটকে রাখা। তাহলে আমি বলতাম যে বোলাররা ভালো করেছেন, মুস্তাফিজই ভালো করেছে, আর কেউ আসলে ওরকম করে ভালো করতে পারেননি। তারপরে যদি কারো কথা বলতে হয় তানজিম সাকিব আর ব্যাটার, ভাই এদের কথা বললেন না। এই একদিন আইসা ধরেন যে ভালো কথা বলি তাদের সম্পর্কে, পরের দিন এরা এমন জঘন্য খারাপ খেলে না, নিজের কাছে নিজের লজ্জা লাগে। এই ম্যাচটা ব্যাটসম্যানরা যে পরিমাণ আনপ্রফেশনালিজমের অ্যাটিটিউড দেখিয়ে আউট হলো, এটা না কোনো চিকিৎসা নাই। লাস্টলি এই যে গাজী আশরাফ লিপুর সঙ্গে ক্যাপ্টেনের একটা ভার্বাল আর্গুমেন্ট কিংবা একটা লড়াই আমি বলবো, এটা কি ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলেছে? জাকির আলী অনিককে আপনারা খেলিয়েই যাচ্ছেন, কেন রে ভাই? কেন রে ভাই? কোন কারণে? সোহান দেখতে সুন্দর এই কারণে? কে যেন বলছিল মনে আছে না, ড্রেসিং রুমে কিন্তু উনি আছেন। উনি যতদিন ড্রেসিং রুমে আছেন বাংলাদেশ টিমের, উনি বাংলাদেশ ক্রিকেটটা উনি জাস্ট তেশ মাইরে দেবে বাংলাদেশ ক্রিকেটটারে। এবং তেশ মারা চলতেছে, আপনারা দেখতে থাকেন। আপনি যতই বলেন, আমি যতই বলেন, বদলাবে না। কেননা দিস পিপল আর সো পাওয়ারফুল ইনসাইড ড্রেসিং রুম, এরা যা খুশি তাই করতে পারে। এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই সো কল্ড দেশ সেরা কোচেরা, যাদেরকে কোনো যোগ্যতা ছাড়াই এখন মনে হয় ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়েছে, তারা বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে লিটারালি আক্ষরিক অর্থে যা খুশি তাই করে যাচ্ছে। এবং এদের ওপরেও আছে গাজী আশরাফ লিপুর মতো নির্বাচকরা, যারা নিজেদের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে।